আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ আমলে ধ্বংস হয়েছে প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান, সংসদে বললেন অর্থমন্ত্রী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। সময় মতো প্রকল্প শেষ না হওয়ায় কাজে আসছে না বিদ্যুতের 7 মেগাওয়াট সঞ্চালন লাইন। অর্থনৈতিক কারণ দায়ী দাবি ঠিকাদারের, নতুন নিয়োগ চায় পিজিসিবি। জ্বালানি তেলের সংকট কাটছে না, দেশ জুড়ে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, তেলের জাহাজ আসলেও ভোগান্তিতে গ্রাহক। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার গুঞ্জনে পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ লবিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আওয়ামী সরকারের সময় প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়েও অর্থনীতির সব সুযোগ ছিল নিম্নমুখী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সংসদে একথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। সংসদের 13তম বৈঠকের শুরুতেই বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাত, ব্যাংক, রাজস্ব, মুদ্রাস্ফীতি অর্থাৎ দেশের বর্তমান অর্থনৈতিক চিত্র তুলে ধরেন তিনি। সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনাও বলেন। গত 17 বছরে দারিদ্র্য বেড়েছে, মাথাপিছু আয় বাড়লেও একটি মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে তা কুক্ষিগত ছিল। সরকারের সুদ ব্যয়ের চিত্র উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। জানান 2005 থেকে 2024 সাল পর্যন্ত সুদ ব্যয় বেড়েছে 13 গুণ। জনগণ বিনিয়োগের সুফল পায়নি। বাজেট ঘাটতি বৃদ্ধির পাশাপাশি এর মানও প্রশ্নবিদ্ধ হয়েছে। দুর্নীতির কারণে বেড়েছে অর্থনৈতিক বৈষম্য। মন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে 5 থেকে 6% নামিয়ে আনা সরকারের লক্ষ্য। গুরুত্বহীন প্রকল্পগুলো বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং গত 15 বছরে বাজার কারসাজির অনিয়ম তদন্তে কমিশন গঠনের কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার একটি এমন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে যেখানে বই খাতের চাপ, উচ্চ মূল্যস্ফীতি, মন্থর বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা একযুগে বিদ্যমান ছিল। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও ইন্ডিকেটর নিম্নগামী ছিল এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই জন্য সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হলো 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা। অর্থমন্ত্রী সংসদকে জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এজন্য সরকারকে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত 36 কাজে আসছে না বিদ্যুতের 7টি বড় সঞ্চালন লাইন। ঠিকাদার সময় মতো সাবস্টেশনের কাজ শেষ না করায় এই জটিলতা। একদিকে বাড়ছে প্রকল্পের ঋণের বোঝা, অন্যদিকে গ্রাহকও বঞ্চিত। আবার উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইনে চার্জ না থাকায় চোরদের টার্গেট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। এই অবস্থায় পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। মূলত অর্থনৈতিক কারণে সাবস্টেশন তৈরির কাজ সময় মতো শেষ হয়নি, স্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনার্জি প্যাক। বরিশাল ভোলা বোরহানউদ্দিন এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি প্রস্তুত। 2022 সালে এই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহে 230 কেভি ক্ষমতার সাবস্টেশন তৈরির চুক্তি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিজিসিবি। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। উত্তরের জেলা নীলফামারীর ডোমার হাতিবান্ধা ও ডোমার পূর্ব শহর 132 কেভি ক্ষমতার 2টি সাবস্টেশন তৈরির চুক্তি থাকলেও তা হয়নি এখনো। এ এলাকায়ও অলস বসে আছে সঞ্চালন লাইন, যা মূলত কোনো কাজে আসছে না। অনেকদিনই কাজ বন্ধ হয়ে আছে। কেন বন্ধ? ওরা কি যেন কেন কাজ বন্ধ করলো আমরা তো জানি না। কেউ আসে না, কেউ দেখো না, কাজ বন্ধ আছে। একই দশা শিবচর গোপালগঞ্জ 132 কেভি ক্ষমতার সাবস্টেশনের ক্ষেত্রেও। সেখানেও পুরোপুরি প্রস্তুত সঞ্চালন লাইন, কেবল সাবস্টেশনের অভাবে সরবরাহ করা যাচ্ছে না বিদ্যুৎ। ভোলা, নীলফামারী, গোপালগঞ্জ সহ এরকম 7টি নতুন সাবস্টেশন তৈরির কাজ 2022 ও 23 সালে পেয়েছিল এনার্জি প্যাক।
চাহিদার তুলনায় গ্রাহকরা অতিরিক্ত তেল সংগ্রহের কারণেই পাম্পগুলোই কাটছে না জ্বালানির সংকট। সকালে ডিপো থেকে তেল ঢুকলেও ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের লম্বা লাইন। পাম্প মালিক ও সংশ্লিষ্টদের অভিযোগ, গ্রাহকদের বাকবিতণ্ডার কারণে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া যাচ্ছে না। জানান, কারো হয়তো 2 লিটার পেট্রোল প্রয়োজন, কিন্তু তিনি 5 লিটারের জন্য দাঁড়িয়ে থেকে বিবাদে জড়াচ্ছেন। এতে পেছনের সারিতে বাড়ছে যানবাহনের সংখ্যা। তাছাড়া ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত বলছে পাম্প সংশ্লিষ্টরা। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণ তেল পাচ্ছেন তারা, কিন্তু আগে যে বাইকার 200 টাকা তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকা তেল কিনছেন। এমন মজুতদারির মনোভাবের কারণে আরো প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। 12 ঘন্টার ভিতরে যদি 6 ঘন্টা যদি তেলে যদি সমস্যা এসে যায়, তো মানুষের আর বাকি কাজ করবো কখন? সরকার বলতেছে যে রিজার্ভ আছে, আবার আমরা পাম্পে আসলে এই যে সিরিয়াল ধরা লাগে। ভোগান্তি তো হচ্ছে, ভোর 5টা দিকে লাইনে দাঁড়িয়েছি, এখন অবশেষে পাচ্ছি। ফজর নামাজ পড়ে বাড়ি থেকে বের হইছি, এখন বাজে 10টা, তেল পাচ্ছি, এতেই ফিলিংসটা মানে স্বস্তি আসতেছে, কিন্তু ভোগান্তি সেটা শেষ নাই। জ্বালানি তেলের বিষয়ে বিস্তারিত জেনে আসবো। মিরপুরে আমাদের জন্য অপেক্ষায় রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। ডিপো থেকে তো জ্বালানি তেলের গাড়ি এসেছে, এখন সেখানকার কি অবস্থা দেখছেন? সরবরাহ স্বাভাবিক হলো কিনা? মার্ফি, জ্বালানি তেলের সরবরাহ রয়েছে, তবে সকাল থেকে যে কয়টি পাম্প ঘুরেছি, কোনো পাম্পে সকাল 9টা বাজে তেল এসেছে, কোনো পাম্পে সকাল 10টা বাজে এসেছে, কোনো পাম্পে 12টা নাগাদ তেল এসেছে। তবে তেলের যে সিরিয়াল আমি যদি বলি, আমার পেছনে দেখাতে চাই যে গাড়ির কিন্তু আসলে কোনো। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে ভোট ডাকাতি ও জামায়াত নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াত ইসলামী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সলিমউদ্দিন। দর্শক, দেখছিলেন জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী 12 এপ্রিল পর্যন্ত ফর্ম দেওয়া হবে। মূল্য রাখা হয়েছে 2000 টাকা, জামানত 50,000 টাকা। সকালে ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, বিগত দিনের রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির অঙ্গীকার। যোগ্যদের মূল্যায়নের